Hello, hunters. Welcome back in my YouTube channel BioHunt by Mustafa Sir. I'm your mentor, MD Mustafa Chaudhary. So today class is the microbes third part, headshot class. ঠিক আছে? Let's begin the class. So এর আগের ক্লাসে microbes its use in human welfare এ তোমাদের অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছিলাম। আমাদের এটা পড়া বাকি ছিল। Microbes used in industrial products. Microbes used in industrial products. তো আশা করি তোমাদের এর আগের ক্লাসগুলোতে অসুবিধা হয়নি। ঠিক আছে, একটু চেক করে নেওয়া হলো মার্কার ঠিকঠাক চলছে কিনা। সো মাইক্রোবস ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে আমরা কি পড়বো? কেমিক্যালস কে পড়বো, এনজাইম কে পড়বো, আর আদার বায়ো অ্যাক্টিভ মলিকিউলস কে পড়বো। ঠিক আছে, মানে আমরা মাইক্রোবস এর ইউজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে দেখলাম, অ্যালকোহলিক বেভারেজ উৎপাদনের ক্ষেত্রে দেখলাম, এছাড়া কিছু কিছু কেমিক্যালস, কিছু কিছু অ্যাসিডস, কিছু কিছু এনজাইমস যেটা মাইক্রোবস থেকে পাওয়া যায়, তাদের কিন্তু একটা মেডিসিন পারপাসে গুরুত্ব রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে গুরুত্ব রয়েছে, ওগুলোকে আজকে ডিল করব। ঠিক আছে, তো পেশেন্স ধরে রাখো। আজকের ক্লাসটাতে আমি চাইবো যে এটা পুরো কমপ্লিট করে দিই, শেষ করে দিই। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে একটা স্লাইড করা আছে যে অ্যাসপারজিলাস, ঠিক আছে, নাইজার থেকে, এটা এক প্রকার ফাঙ্গাস আছে, এক প্রকার ছত্রাক আছে, যেখান থেকে সিট্রিক অ্যাসিড পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে? সিট্রিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। যেমন অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি থেকে। বিউটারিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যাচ্ছে? ক্লস্ট্রিডিয়াম বিউটালিজিয়াম থেকে, এটা এক প্রকার ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, আর ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে কি পাওয়া যাচ্ছে? ল্যাকটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। এটা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াম আছে, যেটাকে থেকে আমরা কি পাচ্ছি? ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি। তো তোমরা ভালো করে জানো ল্যাকটিক অ্যাসিডের ইউজ কোথায় আছে, কেমন করতে আছে। তো এখানে বাস মাইক্রোবস থেকে যদি নিট এক্সামিনেশনে কোশ্চেন আসে, তো এটা কথা মনে এটা রাখবে যে কি এই পোরশন থেকে কোশ্চেন আসার চান্সেস থাকে, যে কি কোন কেমিক্যাল বা কোন অ্যাসিডস কোন মাইক্রোবস থেকে বেরোচ্ছে আর মাইক্রোবস এর নেচার কি। ঠিক আছে, তো যেমন কি সিট্রিক অ্যাসিড আমরা কি বললাম? অ্যাসপারজিলাস নাইজার থেকে বেরোয়, আর এটা এক প্রকার ফাঙ্গাস আছে। অ্যাসিডোব্যাক্টেরিয়াম অ্যাসিটি, এটা এক প্রকার ব্যাকটেরিয়াম আছে, অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছে। ক্লোস্ট্রিডিয়াম বিউটালাইজাম, এটা এক প্রকার ব্যাকটেরিয়া আছে, বিউটারিক অ্যাসিড দিচ্ছে। ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়াম আছে, আর এখান থেকে কি পাচ্ছি আমরা? ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি। কথা বুঝতে পারলে? নেক্সট আমরা ওটা আরেকটা স্লাইডস দেই, এখানে অ্যাসিডস গুলো হয়ে গেল। ঠিক আছে, বানানো যায়নি স্লাইডসে, আমি তোমাদেরকে এরকম লিখে বুঝিয়ে দিই। এবার দেখো কিছু এনজাইমস পড়তে হবে। এনজাইম কথা বুঝলো? এনজাইমস নেম আর কি পড়বো? সোর্স মাইক্রোবস আর এদের রোল পড়বো। এদের কি পড়বো? রোল, ভূমিকা কি। তো এনজাইমের মধ্যে সব থেকে প্রথমে হচ্ছে জাইমেজ। ঠিক আছে, এনজাইমের মধ্যে কি হচ্ছে? জাইমেজ হচ্ছে, যেটা পাওয়া যায় স্যাক্রোমাইসিস থেকে। কথা বুঝলা? কি পাওয়া যাচ্ছে? স্যাক্রোমাইসিস থেকে পাওয়া যাচ্ছে। আর এটা এক প্রকার ইস্ট আছে। কি আছে? ইস্ট। আর এর রোল হচ্ছে ইথানল প্রোডাকশন। ঠিক আছে, তোমরা পড়েছো অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রিতে আমরা স্যাক্রোমাইসিস দ্বারা যখন কোনো কিছুকে ফার্মেন্টেট করি তো ইথানল তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। কি হচ্ছে? স্ট্রেপ্টোকাইনেজ। ঠিক আছে, এগুলো লিখে নিবে। স্ট্রেপ্টোকাইনেজ, এটা স্ট্রেপ্টোকক্কাস থেকে পাওয়া যায়। কক্কাস থেকে পাওয়া যাচ্ছে। আর স্ট্রেপ্টোকক্কাস একটা ব্যাকটেরিয়া আছে, যেটা ডেভেলপ করা হয় বায়োটেক দ্বারা।
বায়োটেক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমি তোমাদেরকে নেক্সট এই ইউনিটে পড়াবো বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন। ওখানে স্ট্রেপ্টোকোকাসকে জেনেটিক্যালি মডিফাইড করে তৈরি করা হয়েছে স্ট্রেপ্টোকাইনেজ উৎসেচক বের করার জন্য। আর এই উৎসেচকের যদি রোল দেখি আমরা, তো একটা গুরুত্বপূর্ণ রোল আছে, সেটা হচ্ছে ক্লড বাস্টার রূপে কাজ করে। ক্লড বাস্টার রূপে কাজ করে। কি আছে, ধরে নাও এটা আমাদের আর্টারি আছে, হ্যাঁ আর্টারি আছে, রক্ত জালক গুলো আছে, ঠিক আছে। আর এগুলোতে রক্ত যদি চলছে, তো রক্ত চলতে চলতে যদি বিশেষ কিছু কারণে কোথাও রক্ত, ঠিক আছে, জমাট বেঁধে যায়, ক্লট হয়, ঠিক আছে, যদি ব্লাড ক্লট হয়ে যায়, তাহলে এর জন্য স্ট্রোক টাইপের ডিজিজ হয়, ঠিক আছে, স্ট্রোক হতে পারে, ঠিক আছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক এগুলো হতে পারে। তখন তার ট্রিটমেন্ট স্বরূপ আমরা যদি স্ট্রেপ্টোকাইনেজের ইনজেকশন দিই, তাহলে এই ক্লট গুলোকে কি করে দেই, ক্লট গুলোকে ভেঙে দিতে হেল্প করে, ক্লট গুলোকে ভেঙে দিতে হেল্প করে তোমার গিয়ে কি এই স্ট্রেপ্টোকাইনেজ। এই কারণে স্ট্রেপ্টোকাইনেজকে আমরা কি বলছি, ক্লট বাস্টার বলছি। কি বলছি, ক্লট বাস্টার, ঠিক আছে। এবার দেখো স্ট্রেপ্টোকাইনেজ ছাড়াও লাইপেজ পাওয়া যায়, লাইপেজ, ঠিক আছে। আর কি আছে, প্রোটিয়েজ আছে, লাইপেজ, প্রোটিয়েজ আছে, প্রোটিয়েজ আছে, প্রোটিয়েজ আছে। তো লাইপেজ আর প্রোটিয়েজের এনসিআরটি তে দেওয়া নেই সোর্স ব্যাকটেরিয়া, তবে এদের রোল মনে রাখবা। লাইপেজ ইউজ ইন ডিটারজেন্ট, ডিটারজেন্ট, ঠিক আছে, ডিটারজেন্ট বা লন্ড্রিতে ব্যবহৃত হয়। যে কি আমাদের বডিতে যে কাপড়গুলো দেখবা ম্যাক্সিমাম বডির সাথে অ্যাটাচ থাকে, তো সিবেসিস গ্ল্যান্ড থেকে বেরানো যে ওয়েল গুলো আছে মহিলার সাথে তোমার গিয়ে যুক্ত হয়ে যায়, কার সাথে, বডির সাথে, কাপড়ের সাথে। তো ওই কাপড়ের তেলের দাগগুলো বা তেল জাতীয় ময়লাগুলো সরানোর জন্য ডিটারজেন্টে লাইপেজের ইউজ হয়, কারণ লাইপেজ লিপিডকে ডিসলভ করে দিবে, ঠিক আছে। এ কারণে দেখবা যদি চর্বিযুক্ত মাংস টাংস খাওয়া হয়েছে আর তারপর হাত ধোয়ার ক্ষেত্রে সাবান দিয়ে ধোবা, তো দেখবা হাত চটচট করবে। কিন্তু তুমি সার্ফ দিয়ে যখন হাত ধোবা, তো দেখবে যে কি এক বিশেষ রেড কালার গুলো ক্রিয়েট হয়, আসলে লাইপেজ লিপিডের সাথে রিয়াক্ট করে নেই। কথা বুঝতে পারলা। প্রোটিয়েজ এর ইউজ কোথায় হয়, ফ্রেশ বটল জুস বানাতে গিয়ে, ফ্রেশ বটল জুস বানাতে গিয়ে, ফ্রেশ বটল জুস বানাতে গিয়ে, ঠিক আছে। যে জুস গুলো আমরা মার্কেটে রো ভাবে পিসিয়ে বের করি, দেখবা ওর এ পারে ও পারে দেখা যায় না, ট্রান্সপারেন্ট হয় না। তার কারণ হচ্ছে ওর মধ্যে অনেকগুলো প্রোটিনের ফাইবারস গুলো পাওয়া যায়, ঠিক আছে। প্রোটিনের যে তন্তুগুলো পাওয়া যায় ওগুলোকে ডিসলভ করানো হয় প্রোটিয়েজ দ্বারা, আর তৈরি করা হয় ফ্রেশ বটল জুস। ফ্রেশ বটল জুস বানানোর ক্ষেত্রে প্রোটিয়েজকে ব্যবহার করা হবে, লাইপেজকে ব্যবহার করা হবে ডিটারজেন্টের ক্ষেত্রে, আর স্ট্রেপ্টোকাইনেজ ক্লট বাস্টার রূপে ব্যবহৃত হয় জাইমেজ ইথানল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। তো আমরা এর আগের স্লাইডটাতে বললাম কিছু অ্যাসিডস গুলো যে মাইক্রোবস থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এখানে বললাম এনজাইম গুলো যে সোর্স মাইক্রোবস থেকে পাওয়া যাচ্ছে আর তাদের ভূমিকা কি আছে, ঠিক আছে। এবার কিছু কেমিক্যালস কে পড়ে নিতে হবে, ঠিক আছে। তো কিছু কেমিক্যালস কে বলি যদি, তো কেমিক্যাল নেম, হ্যাঁ কেমিক্যাল নেমস, একটা হচ্ছে কেমিক্যাল নেমস, আর একটাতে হয়ে যাচ্ছে এখানে তোমার গিয়ে কি সোর্স, সোর্স মাইক্রোবস, মাইক্রোবস, আর আবার সেম রোল বা ভূমিকা, ঠিক আছে। তো কেমিক্যালের মধ্যে আমরা প্রথমে সাইক্লোস্পোরিন কে দেখবো, সাইক্লোস্পোরিন এ, ঠিক আছে। সাইক্লো সাইক্লোস্পোরিন 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 এ কে দেখবো, আর স্ট্যাটিন কে দেখবো, স্ট্যাটিনস, ঠিক আছে, স্ট্যাটিনস। সাইক্লোস্পোরিন এ ট্রাইকোডার্মা, ট্রাইকো, ঠিক আছে, ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে পাওয়া যায়, পলিস্পোরাম, ঠিক আছে, পলিস্পোরাম, ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে পাওয়া যায়। আর এটা পাওয়া যায় মোনাস্কাস, মোনাস্কাস, ঠিক আছে, পারপিউরাস থেকে, মোনাস্কাস পারপিউরাস থেকে পাওয়া যায়, ঠিক আছে, মোনাস্কাস পারপিউরাস থেকে পাওয়া যাচ্ছে স্ট্যাটিন। কথা বুঝতে পারলাম।
একটা ফাঙ্গি আছে আর একটা ইস্ট আছে। হুম, এটা হচ্ছে মনাস্কাস পারপিউরাস যেটা আছে, এটা এক প্রকার ইস্ট, এটা এক প্রকার কি আছে, ইস্ট আছে, ইস্ট। আর এটা এক প্রকার কি আছে, ফাঙ্গাস আছে, ছত্রাক আছে। টাইপ করে নিলাম আমরা যে কি তোমার গিয়ে এই ট্রাইকোডার্মা পলিস্পোরাম এক প্রকার ছত্রাক, আর মোনাস্কাস পারপিউরাস এক প্রকার কি আছে, ইস্ট আছে। এর রোল, ট্রাইকোডার্মার রোল হচ্ছে তোমার গিয়ে ইমিউনো সাপ্রেসার হিসাবে কাজ করে, ইমিউনো সাপ্রেসার হিসাবে কাজ করে। ঠিক আছে, ইমিউনো সাপ্রেসার হিসাবে, ইমিউনো সাপ্রেসার আছে মানে এ আমাদের অনাক্রমতাকে ডাউন করবে, অনাক্রমতাকে সাপ্রেস করবে। আর তোমরা মনে রাখো যে কি একটা স্বাভাবিকভাবে কোশ্চেন ক্রিয়েট হয় যে কি স্যার আমাদের অনাক্রমতাকে ডাউন করার কারণটা কি। তো ডাউন করার কারণ হচ্ছে যে কি বিশেষ কিছু সার্জারি হয়, যেমন অর্গান ট্রান্সপ্লান্ট। ঠিক আছে, অর্গান ট্রান্সপ্লান্ট হতে গেলে, অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে কারো ক্ষেত্রে, ধরে নাও কোনো ব্যক্তির আমি কিডনি অন্য একটা ব্যক্তির বডিতে লাগাচ্ছি, ঠিক আছে, কিডনি ট্রান্সপ্লান্ট করছি। তো এই ব্যক্তির বডিতে যে ব্যক্তি, এটা এটা হচ্ছে ফরেন, ফরেন, ফরেন সেল বা ফরেন অর্গান, আর এটা যার বডিতে ঢুকছে, ঠিক আছে, যার বডিতে ঢুকছে, তো এর বডিতে তো কিছু সেলস গুলো আগে থেকে আছে। তো এই সেলস গুলো ফরেন সেলস কে কি করতে যাবে, অ্যাটাক করতে যাবে, মারতে যাবে, কথা বুঝতে পারলে, অ্যাটাক করতে যাবে। তো একে নষ্ট যাতে না করে দেই, এই কারণে পেশেন্টকে আইসিইউ এ রেখে কিছুদিন এই তোমার গিয়ে সাইক্লোস্পোরিনের এর ইনজেকশন দেওয়া হয় কিছুদিন, মানে যতদিন পর্যন্ত এই সেলটা, মানে ওর বডির সেলটা বাইরের সেলকে চিনে যায় না। বডির সেল যখন বাইরের সেলকে চিনে যাবে তখন ওকে সাইক্লোস্পোরিন এটা দিয়ে দেওয়া বন্ধ করবে। তো সাইক্লোস্পোরিন এ ইমিউনোসাপ্রেসার হিসাবে কাজ করে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, মানে এক ব্যক্তির দেহের কোনো অঙ্গকে যখন অন্য কোনো ব্যক্তির দেহের অঙ্গের মধ্যে ট্রান্সপোর্ট করা হয়, তখন যাতে ওই অর্গানকে অন্য কোনো ওর বডির সেল যাতে ডিস্ট্রয় না করে দেয়, নষ্ট না করে দেয়, তার জন্য কি করা হচ্ছে, সাইক্লোস্পোরিন এ কে দেওয়া হচ্ছে, কথা বুঝতে পারছো। তো তোমরা একটা এক ধারে এক নিয়মে ক্লাসেস গুলো করতে থাকো। আমি ক্লাসেস গুলো দিতেই আছি, মাইক্রোসফটের হেডশটের ক্লাসেস গুলো, ভিউজ কিন্তু খুবই কম হচ্ছে। ঠিক আছে, জানি না কিসের জন্য, তোমাদেরকে পছন্দ পড়ছে না নাকি কন্টেন্ট কম পড়ছে, বুঝতে পারছি না। আমি তো তোমাদেরকে একবার বলেইছি যে কি কন্টেন্ট কি লেভেলের আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে এটাকে যাচাই করো যে ইউটিউবে যত চ্যানেলগুলো আছে একবার খুঁজে দেখো আমার মতন কন্টেন্ট কে দিচ্ছে, আমাকে তুমি পিন কমেন্টে বলো, কথা বুঝতে পারলা। আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদেরকে যে কি কন্টেন্ট আমার ব্রেনে অনেক রেখেছি তোমাদের জন্য, বাস তোমাদের সাপোর্টের প্রয়োজন। কিন্তু এত পরিশ্রমের সাথে সাথে দেখতে কি পাচ্ছি 200 ভিউজ, 250 ভিউজ এরকম ভিউজ হচ্ছে, বিশেষ করে মাইক্রোসফট ক্লাসেস গুলোতে। কেমিক্যাল কন্ট্রোল কোঅর্ডিনেশন যেটা 11 এর ক্লাস চলছে, ঠিক আছে, মোটামুটি ভিউ হতে ভালোই আছে, 700-800 ভিউ হচ্ছে, 700-800 স্টুডেন্ট দেখছো। তো একটা কথা মনে রাখো যে কি এমন তো নেই যে কি ক্লাস 11 এর প্রিপারেশন আগে করবা তারপর 12 এ প্রিপারেশন করবা, এরকম কিছু নেই। যে ক্লাসেস গুলো চলছে খাতাগুলো তোমার কাছে মাল্টিপ্লাই হওয়া চাই, ঠিক আছে, ক্লাসেস গুলোকে র্যান্ডমলি উঠাতে থাকো। ঠিক আছে, তোমার উদ্দেশ্য হচ্ছে নিট এক্সামিনেশন, বোর্ড এক্সামিনেশন তো পড়ে আছে, নিট প্লাস বোর্ড কে নিয়ে চলছো। ঠিক আছে, তো নিট কে যদি মুখ্য করে পড়ো তাহলে সবটাকে পড়তে হবে। ঠিক আছে, যে চ্যাপ্টার আছে কাছে ওই চ্যাপ্টারটাকে পড়ে নিতে হবে। আর যেমন কি মাইক্রোবস ইটস ইউজ ইন হিউম্যান ওয়েলফেয়ার থেকে 2-1 নম্বরের কোশ্চেন আছে, লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার অফ পয়েন্ট অফ ভিউ, কিন্তু তবুও তো 2-1 নাম্বার কম নেই, 4 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য অনেক সময় র্যাঙ্ক আগে পিছিয়ে হয়ে যায়। তো তোমরা কি করে ছাড়তে পারো এই চ্যাপ্টারকে, ঠিক আছে। আর আমি ইজিলি তো এটা মাইন্ডের মধ্যে ফিটেড করে দিচ্ছি, বাস খালি ক্লাস তো দেখার আছে, তো ক্লাসে ফাঁকি মারো না। আর যারাই দেখছো ভিডিওগুলো তারা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে রিচ করিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো আমাদের পজিটিভ ফিডব্যাক আমাকে মোটিভেটেড করবে আরো ক্লাসেস গুলো আপলোড করার জন্য, আরো টেকনোলজি গুলোকে ডেভেলপ করার জন্য। আমি যতটা চেষ্টা করছি তোমাদের কাছে, তোমাদের জন্য সব টেকনোলজিকে ডেভেলপ করছি, বাস তোমাদের হেল্পের প্রয়োজন, ঠিক আছে। আর এই হেল্পটা আমি তো দেখতে পাচ্ছি না,
আমি এই হেল্পটা দেখতে পাবো কিভাবে? ভিউজ এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। তো ভালো কাজকে সাপোর্ট করো। আর তোমরা ইউথ আছো, ইউথ চাইতে গেলে কিছুই চেঞ্জ করতে পারে। আমাদের ইউথ বলে না, যে কোনো দেশের শক্তি হচ্ছে যুবক, ঠিক আছে? আর যুবকের মধ্যে কারা পড়ে? তো আমাদের পিউবার্টি থেকে শুরু করে ইয়াং জেনারেশন যতটা আছে সব ইউথের মধ্যে পড়ে। তো ইউথকে যদি পুরো সিস্টেমকে চেঞ্জ করতে হয়, তো ইউথকে আগে নিজে চেঞ্জ হতে হয়। মোবাইল হাতে উঠাও, আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণই আছে গুড ইউজ করো, 2 ঘন্টা যতক্ষণই আছে না গুড ইউজ করো। আজকাল লোকাল মানে কন্টেন্ট ক্রিয়েটারের নামে পরিচিত নাচানিয়া নাচনা গুলো যারা নেচে বেড়াচ্ছে, কোমর দলিয়ে বেড়াচ্ছে, তাদের ভিডিও গুলোতে লক্ষাধিক ভিউজ হচ্ছে, ঠিক আছে? আমি তো আমাদেরকে সবসময় মোটিভেশন মূলকই কিছু দিচ্ছি, এডুকেশন মূলকই কিছু দিচ্ছি, সেটাতে তোমাদের কোনো রেসপন্স নেই, কোনো ভিউজ নেই। কেন? তোমাদের শক্তি কি এত কম যে কি তোমরা একটা সমাজে ভালো থিংস কে করতে পারছো না, পাবলিক করতে পারছো না? হুম, আছে, শক্তি আছে, বাস তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, এন্টারটেনমেন্ট থেকে পাশে দাঁড়াতে হবে, যতটুকুই হোক জ্ঞানের দিকে দৌড়াতে হবে, কারণ জ্ঞান কোনোদিনও ওয়েস্ট হয় না। চোখের এন্টারটেনমেন্ট কতদিন আছে? চোখের এন্টারটেনমেন্ট তোমার ওই সাময়িক সময়ের জন্য ডোপামাইনকেই বের করবে, সাময়িক সময়ের মজাটাই দিবে, তারপর সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারলে? এই কারণে ইনভেস্ট করো নিজের টাইমকে ফিউচারে, ঠিক আছে? ফিউচার ইনভেস্ট, টাইমটা হচ্ছে ফিউচার ইনভেস্ট। তুমি এখন যে কাজে টাইমকে ইনভেস্ট করবে সেটা তোমার ভবিষ্যতে কি হবে? ফিউচার হবে, ঠিক আছে? এবার তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন কাজে টাইমকে ইনভেস্ট করছো, সে গুড কন্টেন্টে বা এডুকেশনাল মূলক কিছুতে, নাকি তুমি ওই ব্যাড কন্টেন্টে সবার নাচ দেখে বেড়ানো, গান দেখে বেড়ানো, এগুলোতে, ঠিক আছে? আমি বুঝতে পারছি তোমাদেরকে এই সমস্ত জ্ঞানগুলো ভারী ভারী খুব খারাপ লাগতে হবে, ঠিক আছে? তবুও দিলাম। তোমাদেরকে এখন পড়া থেকে মতলব আছে তো পড়ো, আমি পড়াচ্ছি তো, বাস মাঝে মধ্যে কথা না বললে আমাকে লাগে না যে কি কমপ্লিট হচ্ছে কিছু, ঠিক আছে? এই কারণে কথা বলে নিচ্ছি। তো স্ট্যাটিনস এর যদি আমরা দেখি, হুম, স্ট্যাটিনস এর কাজ কি? এ লো কোলেস্টেরল এজেন্ট আছে, লো কোলেস্টেরল এজেন্ট আছে, ঠিক আছে? কোলেস্টেরল এজেন্ট আছে, লো কোলেস্টেরল এজেন্ট আছে। লো কোলেস্টেরল এজেন্ট বলতে কি বোঝায়? যে কি ওই সেম আর্টারি, ঠিক আছে? আর্টারি ভেন্স গুলোতে, এগুলো আর্টারি আছে, ঠিক আছে? আর্টারি যেগুলোতে আমাদের রক্ত গুলো চলে, এতে আবার যদি তোমার গিয়ে কোলেস্টেরল জমা হয়ে যায়, ঠিক আছে? ব্যাড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল গুলো যদি জমা হয়ে যায়, ঠিক আছে? ব্যাড কোলেস্টেরল গুলো জমা হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে ওই স্ট্রোক হওয়ার চান্সেস আছে। কারণ কি? দেখো, রক্ত যখন পরিবাহিত হবে তো এইগুলোতে রক্ত ধাক্কা লেগে লেগে এখানে ক্লট করে দিতে পারে। এই কারণে যাতে মানে হয় না, পরবর্তীতে স্ট্রোক হয় না, ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক বা ব্লকেজ টাইপের কিছু ক্রিয়েট না হয়ে যায়, অ্যাটাক টাইপের কিছু ক্রিয়েট না হয়ে যায়, তার জন্য ক্লটকে এখানে যে বেড কোলেস্টেরল জমা হয়েছে একে ভাঙতে হবে। আর একে ভাঙার জন্য স্ট্যাটিনকে ইউজ করা হয়। কাকে ইউজ করা হয়? স্ট্যাটিনকে। কথা বুঝতে পারলাম? এই কারণে দেখবার যে ডক্টররা অনেক সময় একটা টেস্ট করে, লিপিড প্রোফাইল টেস্ট। তো লিপিড প্রোফাইল টেস্টে আসলে কি এই কোলেস্টেরলই চেক করা হয় যে কি কোলেস্টেরল কত বেড়েছে কত কমেছে। কথা বুঝতে পারলাম? এখন সব থেকে বেশি প্রবলেম এগুলোই তো করছে যে কি কোলেস্টেরল হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হার্ট কোল্যাপস হচ্ছে আর ডেথ হচ্ছে। তো নিজের হেলথের কথাও ধ্যান রাখতে হয়, তার জন্য আমাদেরকে কি ব্যাড কোলেস্টেরল জাতীয় ফুড থেকে দূরে থাকতে হবে, ভাজাভুজি খাওয়ার থেকে দূরে থাকতে হবে, বা বাইরের জাঙ্ক ফুড গুলো থেকে দূরে থাকতে হবে। গুড কোলেস্টেরল গুলো নিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ব্যাড কোলেস্টেরল থেকে দূরে থেকে। তো আমরা কি কি বললাম? আমরা একবার যদি এটাকে রিপিট করে নিই, তাহলে হুম, এটা দেখো, এনজাইম গুলোকে বললাম, এনজাইম একটা জাইমেজ এনজাইম আছে, স্যাক্রোমাইসিস থেকে পাওয়া যায়, ইথানল প্রোডাকশনে কাজে লাগছে, ঠিক আছে? অ্যালকোহলিক বেভারেজ। স্ট্রেপ্টোকাইনেজ ক্লট বাস্টার রূপে কাজ করছে, স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া থেকে পাওয়া যাচ্ছে। বায়োটিকের মাধ্যমে এটাকে ডেভেলপ করা হয়েছে। লাইপেজ আর প্রোটিয়েজ এই লিপিডকে নষ্ট করে ডিটারজেন্টে ব্যবহার করা হয়, আর এই প্রোটিনকে নষ্ট করে তোমার গিয়ে ফ্রেশ বটল জুসে ব্যবহার করা হয়, ফ্রেশ বটল জুস বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? এছাড়া আমি তোমাদেরকে কিছু কি পড়ালাম? কেমিক্যাল সাইক্লোস্পোরিন এ
তোমাকে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইমিউনিটিকে অনাক্রম্যতাকে ডাউন করার জন্য, আর স্টেটিনকে ক্লট বাস্টার রূপে কোলেস্টেরল লো কোলেস্টেরল এজেন্ট রূপে ব্যবহার করা হয়, যাতে ব্যাড কোলেস্টেরল গুলোকে আর্টারি ধমনী থেকে কি করতে পারে, কমাতে পারে। তো আশা করি তোমাদের ক্লিয়ার আছে এই পয়েন্টটা। বলো, কারো অসুবিধা থাকতে গেলে একবার কমেন্টে অবশ্যই বলো, কোশ্চেন গুলো লিখো, আমি প্রত্যেকটা কমেন্টে তোমাদের অ্যান্সার দিই। কেমিক্যাল কন্ট্রোল কোঅর্ডিনেশনের যে সমস্ত স্টুডেন্ট গুলো অসুবিধা করেছিল, কোশ্চেন করেছিল, আমি সবটার অ্যান্সার দিয়েছি, বাস তোমাদেরই কমেন্ট গুলো হয় না, ঠিক আছে? আর এর আগের ক্লাসেও আমি বলেছি লাভ রিয়েক্ট দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তুমি প্রপারলি কমেন্ট করো। আমাকে একটা স্টুডেন্ট তোমাদের মধ্যে কেউ বললো যে কি স্যার আমাদের এই ক্লাসটা আর বাকি ক্লাসগুলো তাড়াতাড়ি আপলোড করে দেন। তো বাবু দেখো, একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অনুযায়ী ক্লাসেস গুলো আপলোড হচ্ছে। এখন যেটা সিকোয়েন্স চলছে যে কি দুটো ক্লাস আপলোড হবে পার উইকে তোমার গিয়ে 11 এর পোর্শনের, আর একটা ক্লাস আপলোড হবে ক্লাস 12 এর পোর্শনের, ঠিক আছে? আর একটা ক্লাস এই কারণে যে ক্লাস 12 এর পোর্শনের ক্লাসেস গুলো খুব লং আছে, ঠিক আছে, হেডশট টাইপের ক্লাসেস গুলো আছে বলে একটাই ক্লাসেস আপলোড হবে। আর আমি তোমাদেরকে বলছি যে কি এখন জানুয়ারি মাস এটা, ঠিক আছে, ফেব্রুয়ারির এক্সামিনেশনের আগে আগে তোমাদের এই বোর্ড এক্সামিনেশনে 4th সেমিস্টার রিলেটেড যতটা ইউনিট আছে আমি সমস্ত ইউনিটকে হেডশট ক্লাসে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো কন্টিনিউ লেগে থাকো, অসুবিধা হবে না। কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব খালি তোমাদের। হ্যাঁ, আর ওই স্টুডেন্টের আবার একটা কমেন্ট আর ছিল যে কি স্যার ওই ক্লাসিফিকেশন টেক্সোনমি আর এইগুলো ক্লাসেস গুলো দিবেন। তো হ্যাঁ, সব ক্লাসেস হবে, প্লান্ট কিংডম হবে, অ্যানিমাল কিংডম হবে, ক্লাসিফিকেশন টেক্সোনমি সবকিছু পড়ানো হবে, একটা সিকোয়েন্স বা সিরিজ অনুযায়ী চলবে। এখন 11 এর পোর্শনে 0 টু হিরো ক্লাসেস চলছে, ভদ্দা মাথা থেকে ইন্টেলিজেন্ট মাথা বানাচ্ছি, জুলজির পোর্শনে কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন হচ্ছে, তারপর ওখানে প্লান্ট পোর্শন গুলো ঢুকবো, ঠিক আছে? তো ধৈর্য ধরো, সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? একবার রিপিটও করে নিলাম আমরা, তাহলে মাইক্রোবস এর এতে তোমার গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে ইম্পর্টেন্ট ছিল ওটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? মাইক্রোবস ইন সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, এটা বুঝো, ঠিক আছে? মাইক্রোবস ইন সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, ঠিক আছে, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট। তো সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টটা কি আগে এটা বুঝো। দেখো, এইগুলো যে জল আছে, এই জলকে আমরা সিওয়েজ বলি, কি বলছি? সিওয়েজ বলছি। আর এই জলকে আমরা বেসিক্যালি ছাড়ি কোথায়? রিভারে। এই যে দেখো, সিওয়েজ কি আছে? সিওয়েজ হচ্ছে মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার। মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার বলতে শহর অঞ্চলে বেশিরভাগ যে দৈনন্দিন কাজের ফলে উৎপাদিত যে ওয়েস্ট ওয়াটার গুলো আছে, সেই ওয়াটারকে আমরা সিওয়েজ বলছি, ঠিক আছে? তো শহর অঞ্চলের এই ওয়েস্ট ওয়াটার গুলোকে যেটা ম্যানেজমেন্ট করা হয় সেটা হচ্ছে একটা বড় নালার মাধ্যমে সেটাকে নদীতে ফেলে দেওয়া হয়। এখানে দেখবা ম্যাক্সিমাম যে বড় ক্যাপিটাল সিটিজ গুলো আছে সেটা গড়ে উঠেছে কোনো না কোনো নদীর ধারে, ঠিক আছে? যেমন কি পাটনা দেখো, পাটনা গঙ্গা নদীর তীরে আছে। যেমন কি তোমার কলকাতা দেখো, কলকাতা তোমার গিয়ে কি হুগলি নদীর তীরে আছে। তোমার দিল্লি দেখে নাও, যমুনা নদীর তীরে আছে। তো বিগ সিটিজ গুলোর, ঠিক আছে, যে ডেভেলপমেন্টই হয়েছে নদীর পাশে হয়েছে। আর আমাদের দেশকে নদী মাতৃক দেশই বলা হয়, ঠিক আছে? নদী কেন্দ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সমস্ত আলিয়ার সভ্যতাও কিন্তু নদীর পাশে গড়ে উঠেছিল, সুবিধা আছে যেহেতু, তাই। তো আগে মানুষ ওটার গুড ইউজ করতো, এখন মানুষ ওটার ব্যাড ইউজ করে। তো আসল কথা হচ্ছে কি, দেখো শহর অঞ্চলে প্রপার গর্তগুলো বা এগুলো ট্যাঙ্ক গুলো খনন করা হয় না ওই জলগুলোকে ভূগর্ভস্থে পাঠানোর জন্য। আমাদের গ্রাম অঞ্চলে কি আছে, ডেইলি ইউজের যে তোমার গিয়ে ওয়াটার গুলো আছে, ইউজেস ওয়াটার গুলো, ওগুলোকে আমরা একটা ম্যানেজ করে হয়তো বাড়ির সামনে নলকূপের পাশে একটা গর্ত খনন করে ঢেলে দিই বা একটা ট্যাঙ্কার বানিয়ে দিই, ওতে জলগুলো প্রপারলি চলে যায়। কিন্তু শহর অঞ্চলের কি হয়, প্রত্যেকটা জল, টয়লেটের জল, ঠিক আছে, বা কিচেন রুমের জল, ওয়াশরুমের জল, সব জলগুলো, ওয়েস্টেজ জলগুলো একটা বড় নালার মাধ্যমে নদীতে ফেলতে হয়। আর নদীতে এত যদি দূষিত জলগুলো যায়, তাহলে নদী যাতে পলিউটেড না হয়ে যায় খুব বেশি পরিমাণে, তার জন্য আমাদেরকে সিওয়েজকে ট্রিট করে ফেলতে হয়, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট লাগাতে হয়, ঠিক আছে? এই যে দেখো,
contains large amount of organic material and microbes. Sewage is treated in sewage treatment plants to make less polluting. Includes two stage. এখানে দুটো স্টেজ ইনভলভ আছে, প্রাইমারি আর সেকেন্ডারি স্টেজ। ঠিক আছে, তো ওই সেম ব্যাপার হচ্ছে, আমি যদি তোমাদের লিখে না পড়াই তো আমাকে ভালো লাগবে না, তো আমি আগে তোমাদেরকে লিখে পড়িয়ে দিই সিওয়েজটা কি। হ্যাঁ, তো এখানে ধ্যান দাও, আগে আমি বলে দিচ্ছি সিওয়েজ কি। হ্যাঁ, তো সিওয়েজ হচ্ছে, সরি, সিওয়েজ, so sewage is the sewage sewage is the sewage is the wastage water, wastage, ঠিক আছে, wastage water of daily, wastage water of municipal corporation, ঠিক আছে, municipal corporation daily life use, daily use, প্রত্যহ জীবনে ব্যবহৃত মিউনিসিপাল কর্পোরেশনের যে ওয়েস্টেজ ওয়াটার থাকবে এটাকে সিওয়েজ বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? সিওয়েজ বলা হয়। আর দেখো সিওয়েজের যদি এলিমেন্ট দেখি, আমরা সিওয়েজের কি দেখছি, এলিমেন্ট দেখি, তাহলে এই এলিমেন্টকে একটা জোকের মাধ্যমে বুঝো। ঠিক আছে, একটা স্যার নিজের স্টুডেন্টকে কোশ্চেন করলো যে কি তুমি দাঁড়াও আর জলের সংকেত বলো। তো ওর স্টুডেন্ট জলের সংকেত বলতে শুরু করলো যখন, তো বলছে স্যার H2O প্লাস Na প্লাস প্লাস Cl মাইনাস প্লাস Li প্লাস Zn প্লাস Mn, সবকিছু বলতে লাগছে প্লাস প্লাস করে। তো বলছে এই দাঁড়া, তুই তো ভুল বলছিস। তো স্টুডেন্ট বলছে স্যার আমি ভুল বলছি না, আপনি ভুল বুঝছেন, আমি তো নালার জলের সংকেত বলছি। তো খারাপ হয়নি তো কিছু, ও নালার জলের সংকেত ঠিকই বলেছে, জলের সাথে সবকিছু মিক্সড আছে, কথা বুঝতে পারলা? তো ওই রকমই সিওয়েজ, ওটাই সংকেত বলা আছে। তো সংকেতে আমরা সিওয়েজে কি কি দেখতে পাবো, সিওয়েজে এলিমেন্ট আমরা দুই রকমের ভাগ করব, একটা অর্গানিক হয়, ঠিক আছে, আর একটা ইনঅর্গানিক হয়। অর্গানিক আর কি হচ্ছে, ইনঅর্গানিক হচ্ছে। সো আজকে একটু আওয়াজ বা ভয়েসের প্রবলেম হতে পারে, আমার একটু শরীরও ঠিক চলছে না, গলা বসে বসে আছে, সর্দি টর্দি লেগেছে ঠান্ডাতে, এই কারণে একদম পুরো নিজেকে কভার আপ করে রাখতে হচ্ছে। তো অ্যাডজাস্ট করবে, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো অর্গানিক আর ইনঅর্গানিকের যেটা ব্যাপার বলা হচ্ছে, অর্গানিক যেটা সলিউশনটা কি আছে, অর্গানিক সলিউশন হচ্ছে যেমন কি ধরে নাও তোমার সাপোজ স্টুল হচ্ছে, হ্যাঁ, স্টুল অর্গানিক হয়ে যাচ্ছে। আচ্ছা, অর্গানিকের আগে এটা পড়ে না, অর্গানিকের মধ্যেও আবার দুটো, একটা হচ্ছে ডিসলভিং ডিসলভিং আর একটা হচ্ছে নন ডিসলভিং, নন ডিসলভিং, ডিসলভিং এন্ড নন ডিসলভিং। আর ইনঅর্গানিকেরও দুটো, ঠিক আছে, ডিসলভিং এন্ড নন ডিসলভিং, ডিসলভিং ডিসলভিং এন্ড নন ডিসলভিং, নন ডিসলভিং, ঠিক আছে, নন ডিসলভিং। আব একটা কথা বুঝবে, যেমন কি প্লাস্টিক, প্লাস্টিক, সরি, হ্যাঁ, প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক ইনঅর্গানিক আছে, প্লাস্টিক তো ইনঅর্গানিক, ও জলের মধ্যে কি ডিসলভ হবে? তো জলের মধ্যে যদি ডিসলভ না হয় তাহলে নন ডিসলভিং ইনঅর্গানিক। আর যেমন কি ডিসলভিং, যেমন ইউরিয়া, হ্যাঁ, জমির অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এগুলো কেমিক্যাল যে জমিতে সার রূপে ব্যবহার করা, এরা তো জলের মধ্যে ডিসলভ হয়ে যাবে, তো এগুলোকে আমরা ইনঅর্গানিক ডিসলভিং বলতে পারি। আর ডিসলভিং এখানকার মধ্যে যেমন কি হয়তো কেউ ডাল ফেলছে, প্রোটিন, হ্যাঁ, প্রোটিন ফেলছে, কেউ কার্বোহাইড্রেট ফেলে দিচ্ছে, কার্বোহাইড্রেটস ফেলে দিচ্ছে, এগুলো জলের মধ্যে যেগুলো ডিসলভ হয়ে যাচ্ছে অর্গানিক, ঠিক আছে, অর্গানিক ডিসলভিং। আর নন ডিসলভিং যেমন কি তোমার গিয়ে কি হচ্ছে, উড, কাঠ গুলো হয়ে যাচ্ছে, বড় বড় ডাল গুলো হচ্ছে, ঠিক আছে, আরো কোনো কিছু আছে যে কি অর্গানিক হবে, নন ডিসলভিং, ও জলের মধ্যে ঘুলনশীল নয়। তো এটা হচ্ছে পুরো কি পুরো কম্পোজিশন সিওয়েজের। তো এই সিওয়েজ কে আসলে টার্গেটটা কি আছে এটা বুঝো। তোমার গিয়ে এখানে দেখো, এই জায়গায় ধরে নাও এটা রিভার আছে, হ্যাঁ, এটা রিভার আছে,
এটা রিভার, কথা বুঝতে পারছো? আর এই জায়গায় তোমার গিয়ে কিছু হোম গুলো আছে, বাড়িগুলো আছে, শহর অঞ্চল গড়ে উঠেছে, শহর অঞ্চল গুলো আছে, ঠিক আছে, শহর অঞ্চল আছে। তো এর বাড়ির নালার জল, এর বাড়ি, এর বাড়ি, এর বাড়ি, নালার জল, এর বাড়ি, সবার সিওয়েজ গুলো, ঠিক আছে, একটা বড় নালার মাধ্যমে আসবে। আর এখানে ধরে নাও আমি ফেলবো, রিভারে ফেলবো। তো রিভারে ফেলার আগে যদি আমি এখানে কি করে নিই, জলকে পরিশ্রুত করে নিই, এসটিপি করে নিই, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট লাগিয়ে দিই, জলকে পরিষ্কার করে ট্রিটমেন্ট করে যদি নদীতে ফেলি, তাহলে নদীতে ফেলতে গেলে নদীর আরো জলের স্রোত কি হবে, বাড়বে। কিন্তু হচ্ছে কন্ডিশন এটাই হচ্ছে যে কি তোমাকে জলকে ফেলার আগে তোমাকে জলকে ট্রিট করতে হবে। তো সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট এসটিপি, এসটিপি তিনটা ধাপে হয়, ঠিক আছে, তিনটা ধাপে হয়। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, আর টার্সিয়ারি ট্রিটমেন্ট। তো আমাদের এখানে মোট দুটোই ট্রিটমেন্ট করতে হবে, একটা প্রাইমারি ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। আর তারপরে একটা টার্সিয়ারি যে ট্রিটমেন্ট আছে, এটা তোমার গিয়ে এনসিইআরটি তে দেওয়া নেই, তবুও আমি এটাকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। তো আগে আমি তোমাদেরকে লিখে লিখেই পুরো পুরো প্রথমটা কি করি, এক্সপ্লেন করে দিই, প্রাইমারি ট্রিটমেন্টটা। তো ধরে নাও আমি এখানে একটা এইরকমের একটা সিস্টেম বা ট্যাঙ্কের ব্যবহার করছি, ঠিক আছে, ট্যাঙ্কের ব্যবহার করা হচ্ছে। এটাকে আমি এখানে লিখে দিচ্ছি প্রাইমারি ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট। তো প্রাইমারি ট্রিটমেন্টে কি হচ্ছে, এখানে আমরা সিলেক্টিভ সিলেক্টিভ ফিল্টারেশন করি, সিলেক্টিভ ফিল্টারেশন করি, ঠিক আছে, ফিল্টারেশন, সিলেক্টিভ ফিল্টারেশন করি। মানে যে জলকে এটা দিয়ে আমরা এসটিপি সিওয়েজ কে ভিতরে এন্টার করাই, ঠিক আছে, এটা দিয়ে আমরা কাকে এন্টার করাচ্ছি, সিওয়েজ, একটা ট্যাঙ্কার আছে। আর এখানে আমরা কি করি, এরকমের অনেকগুলো, ঠিক আছে, ফিল্টার গুলো লাগিয়ে দিই, এরকমের অনেকগুলো কি লাগিয়ে দিচ্ছি, ফিল্টার গুলো লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকমের অনেকগুলো কি লাগিয়ে দিচ্ছি, ফিল্টার গুলো লাগিয়ে দিচ্ছি। তো এর ফলে কি হচ্ছে, যেগুলো অদ্রবীভূত জৈব এবং অজৈব বস্তুগুলো আছে, ওরা কিছুটা বড়টা এখানে থামবে, কিছুটা বড়টা এখানে থামবে, তারপরে এখানে বড়টা এখানে থামবে, আর তারপরে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর জলটাকে না নড়িয়ে চড়িয়ে এখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, জলটাকে আমরা ছেড়ে দিলাম। তো জলটা ছাড়তে গেলে এখানে নিচে সেডিমেন্ট হবে, হ্যাঁ, নোংরা গুলো কি হবে, সেডিমেন্ট হবে, ধুলো বালি কাকড় গুলো কি হবে, নিচে থিতিয়ে যাবে। তো এই যে সেডিমেন্টেড ওয়েস্ট আছে, এটাকে প্রাইমারি প্রাইমারি ফ্লক্সও বলতে পারি, বা প্রাইমারি আমরা এটাকে কি বলি, স্লাজ বলি, প্রাইমারি স্লাজ, প্রাইমারি স্লাজ বলি। আর এই জলটাকে অনেক সময় দীর্ঘ সময় এখানে জমিয়ে দেওয়ার পর এই জলটাকে আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, সেকেন্ডারি ট্রিটমেন্টে। তো সেকেন্ডারি ট্রিটমেন্টে একটা আগে ট্যাঙ্ক গুলো দেখে নাও, একটা বড় দেখে এরেশন ট্যাঙ্ককে ব্যবহার করি আমরা, এটা একটা এরেশন ট্যাঙ্ক হয়, এরেশন ট্যাঙ্ক হয়, ঠিক আছে, এরেশন ট্যাঙ্ক হয়। আর তার পাশে আবার আমরা একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক লাগাই, একটা ধরে নাও সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, সেডিমেন্টেশন সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, ঠিক আছে, ট্যাঙ্ক আছে। আর তার নিচে দিয়ে ধরে নাও একটা আর ট্যাঙ্কের আমরা ইউজ করে নিই, যেটাকে আমরা এরেশন ট্যাঙ্ক, সরি এরেশন বলছি, অ্যানারোবিক ডাইজেস্টার ট্যাঙ্ক বলি, অ্যানারোবিক অ্যানারোবিক ডাইজেস্টার ট্যাঙ্ক, অ্যানারোবিক ডাইজেস্টার ট্যাঙ্ক বলছি, ঠিক আছে। কথাগুলোকে ভালো করে বুঝবা, ঠিক আছে, বুঝলে সবকিছু সহজ লাগবে। আর এটাকে এইভাবেই বানিয়ে লিখতে হবে এক্সামে। যদি এক্সামে ধরে নাও ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যদি কোশ্চেন আসে যে কি নালা নর্দমার জল বিশুদ্ধকরণের প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট পদ্ধতি বর্ণনা করো বা বিশুদ্ধকরণের পদ্ধতি বর্ণনা করো, তো বাস এটাকে এই ভাষা দিয়ে এই ডায়াগ্রাম দিয়ে লিখে দিতে হবে যে কি সিওয়েজ কে বা নালা নর্দমার জলকে আমরা কোথায় পাঠাবো,
প্রথমে সিলেক্টিভ ফিল্ট্রেশন ট্যাঙ্কে পাঠাবো, যেখানে কি করব, বিভিন্ন ধরনের ছাঁকনি দ্বারা অদ্রবীভূত জৈব এবং অজৈব বস্তুকে ছাঁকা হবে, জলকে থিতানোর জন্য ছাড়া হবে, প্রাইমারি স্লাজ হবে। আর ওই জলটা, যে জলটা এখানে আমরা পাঠাচ্ছি, এই জলটাকে তখন প্রাইমারি ইফুলেন্ট বলা হয়, কিন্তু প্রাইমারি ইফুলেন্ট। ঠিক আছে, তো একটা পয়েন্ট মনে রাখবে যে প্রাইমারি ইফুলেন্ট যে এখানে যাচ্ছে, এই প্রাইমারি ইফুলেন্টের মধ্যে আর কোনো অদ্রবীভূত অদ্রবীভূত জৈব এবং অজৈব বস্তু নাই, সব দ্রবীভূত আছে। আর দ্রবীভূত স্পেশালি জৈব বস্তু আছে। আর এই জৈব বস্তুকে সরানোর জন্য আমরা এখানে মাইক্রোবস এর ইউজ করব। কার ইউজ করব? মাইক্রোবস এর। বলে এই সেকেন্ডারি ট্রিটমেন্ট, এটা গোটা সেটআপ হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্টের। আর মাইক্রোবস এর ইউজ হয় বলে এটাকে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলি। কি বলছি? বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলি, এটাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলা হয়। তো এখানে কি হচ্ছে, আমরা যখন জলকে ছাড়ছি আর এটাকে হালকা হালকা রোটেট করাচ্ছি, ঠিক আছে, রোটেট, রোটেট ব্লেড অ্যান্ড প্রোভাইড, আর কি প্রোভাইড করছি? প্রোভাইড অক্সিজেন টু ডাইজেস্ট ডিসলভিং অর্গানিক ওয়েস্ট, ঠিক আছে, অর্গানিক ওয়েস্ট ভায়া মাইক্রোবস, বিশেষ কিছু মাইক্রোবস দ্বারা আমরা এই জলের মধ্যে যে দ্রবীভূত জৈব বস্তুগুলো আছে ওগুলোকে কি করব? ডাইজেস্ট করাবো। প্রোটিন গুলোকে, কার্বোহাইড্রেট গুলোকে, লিপিড গুলোকে খাবে। তো ব্যাকটেরিয়া গুলো যখন ওগুলোকে খেতে লাগবে, তো ব্যাকটেরিয়া গুলোর কলোনি করবে, এগুলো ব্যাকটেরিয়া আছে, আর এরা তোমার গিয়ে ইস্টের সাথে বা ফাঙ্গাসের সাথে মিলে একটা গঠন তৈরি করবে, এটাকে আমরা ফ্লক্স বলি। কি বলছি? ফ্লক্স গঠন হতে থাকবে, মানে আস্তে আস্তে ব্লেড ঘুরতে থাকবে, অক্সিজেন দিতে থাকবো, ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে তোমার এইগুলোকে খেতে লাগবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড গুলোকে খেতে লাগবে, আর তোমার গিয়ে এই রকমের কি ফ্লক্স গঠন হতে থাকবে। এই ফ্লক্সটাকে তখন মানে বেশি গঠন হয়ে যেতে গেলে তারপরে আমরা সবটা জলকে এখানে পাঠিয়ে দিব। সবটা জলকে এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে পাঠাবো। আর সেডিমেন্টেশন ট্যাঙ্কে পাঠালে এখানে ফ্লক্স গুলো ধরে নাও এখানে চলে আসবে। এখানে এদেরকে আমরা সেকেন্ডারি স্লাজ বলি, সেকেন্ডারি স্লাজ বলা হয়। ঠিক আছে, তোমরা একটু শুনে শুনে লেখার চেষ্টা করবা, আমি একটু আজকে তাড়াতাড়ি করে হ্যান্ডরাইটিং এ বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ডারি স্লাজ বা এগুলো হচ্ছে অ্যাক্টিভ স্লাজ। কি হচ্ছে? অ্যাক্টিভ স্লাজ। ঠিক আছে, অ্যাক্টিভ স্লাজ আছে। এই অ্যাক্টিভ স্লাজ যখন নিচে থিতিয়ে যাবে তখন উপরের জলটাকে এইবার রিভারের মধ্যে কি করবো? আমরা ছেড়ে দিব, নদীর মধ্যে এইটা জলটাকে ছেড়ে দিব। ঠিক আছে, আর এই ফ্লক্স গুলোকে এখানে ভরে দিব। ফ্লক্স গুলো এখানে কি হবে? নষ্ট হয়ে যাবে, অ্যানারোবিক্যালি ডাইজেস্ট করিয়ে দিব ফ্লক্স গুলোকে। কিছু অ্যাক্টিভ স্লাজকে এখানেও আবার ছাড়বো ইনাকুলাম রূপে। কি রূপে? ইনাকুলাম রূপে। কারণ দ্বিতীয়বার আবার ওখানে তো জল দিচ্ছি যাতে আবার পুরোটাকে পুরো ডাইজেস্ট করতে পারে। তারপরে এই কারণে এখান থেকে কিছু অ্যাক্টিভ স্লাজকে এখানেও ভরবো ইনাকুলাম রূপে, যেভাবে দইয়ের ক্ষেত্রে আমরা ভরছিলাম। কথা বুঝতে পারলা? তো এটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। সেকেন্ডারি কি আছে? ট্রিটমেন্ট আছে। আর দেখো এখানে একটা পয়েন্ট আর বুঝার আছে তোমাদের, মানে আমরা যদি জলটাকে রিইউজ করি, ঠিক আছে, জলটাকে যদি আবার আমরা পুনরায় রিইউজ যদি করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদেরকে টারসিয়ারি ট্রিটমেন্ট করতে হবে। আর এই টারসিয়ারি ট্রিটমেন্টটা আমাদের কাছে দুটো ভাবে হবে। একটা হচ্ছে ইউভিএশন, আল্ট্রাভায়োলেট রে দিয়ে, আর একটা হচ্ছে ক্লোরিনেশন, মানে আমরা ক্লোরিন দ্বারা ওটাকে জীবাণুগুলোকে লাস্ট এট দ্য এন্ড সবটাকে মেরে দিব। তারপর এই দুটো ট্রিটমেন্ট চালাতে গেলে কি করা যাবে? জলকে আবার রিইউজ করা যাবে, পুনরায় ব্যবহার করা যাবে। এই কারণে দেখবা যেগুলো জলের বোতলগুলো তোমরা কিনে খাচ্ছ, সাপোজ বিসলারি গুলো, তো বিসলারিতে দেখবা কোথাও লেখা থাকবে ইউভি ট্রিটেড। ঠিক আছে, তো ইউভি ট্রিটেড মানে আল্ট্রাভায়োলেট রে দ্বারা, রেডিয়েশন দ্বারা ওই জলকে ট্রিটেড করা হয়েছে। জরুরি নয় যে এই জলটাই আছে, নিচে থেকে বেরানোর জলটাকে ইউভি ভাবে ট্রিটেড করা হয়েছে। তো এটা কি পুরো যে স্লাইড হচ্ছে এখানে পুরো তোমাদেরকে বোঝানো হয়েছে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট আর টারসিয়ারি ট্রিটমেন্ট। সেকেন্ডারি ট্রিটমেন্টকে আমরা কি বলছি? বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলছি। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট কেন বলি? যে কি এখানে মাইক্রোবস দ্বারা আমরা পুরোকে কি করিয়ে দিই? ডাইজেস্ট করিয়ে দিই, বলে এটাকে আমরা কি বলছি? সেকেন্ডারি ট্রিটমেন্ট বলছি।
ঠিক আছে। আর এখানে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করছি, মানে বিশেষ ছাঁকনি দ্বারা আমরা জলের মধ্যে ভূত যে জৈব এবং অজৈব বস্তুগুলো আছে ওদেরকে ছেঁকে নিচ্ছি। তো আশা করি তোমাদের পুরো সিওয়েজ ট্রিটমেন্ট ক্লাস যেটা আছে, সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যানটা পুরো ক্লিয়ার আছে, কনসেপ্টটা অসুবিধা তো নেই। ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে একবার নোট করবে আমাকে। তবে গভর্নমেন্ট কিছু স্কিম গুলো মনে রাখো। গভর্নমেন্ট কিছু স্কিম আছে, ঠিক আছে। গঙ্গা যমুনা, গঙ্গা এনসিআরটি এগুলো বলে গঙ্গা যমুনা, যমুনা অ্যাকশন প্ল্যান, যমুনা অ্যাকশন প্ল্যান। গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যানটা কি প্রথমে আসলে এটা বুঝবে। গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যান হচ্ছে গঙ্গা এবং যমুনা যে নদী আছে, এই নদী দুটো যে হাইলি পলিউটেড আছে, একে পরিষ্কার করার জন্য সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যান বলি। কথা বুঝতে পারলাম? अब দেখো আমাদের ভারতীয়দের কাছে, ঠিক আছে, নদী একটা বিশেষ ইমোশনের কেন্দ্রিক মাত্র। মানে আমি তোমাদের বলতে চাই যে কি, ধরে নাও আমাদের ভারতে সনাতন বিলঙ্গিং যেটা আছে, তো সনাতনে ধর্মে শিখানো হয়েছে যে কি আমাদের কাছে গঙ্গা জাস্ট একটা নদী নয়, গঙ্গাকে আমরা পবিত্রতার সাথে তুলনা করি, গঙ্গাকে আমরা মায়ের সাথে তুলনা করি। তোমরা দেখবে শুনবে যে কি মৃত্যুর পর যে সৎ সংস্কার আছে, অস্থি বিসর্জন গুলো গঙ্গাতেই করা হয় পুণ্যকর্মের জন্য। বাড়িতে কোনো পূজা হতে গেলে গঙ্গা জল দ্বারা পূজা হয়, ঠিক আছে। তো এগুলো কি আছে, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। বিশেষ করে আমাদের যে সনাতন সংস্কৃতি আছে, এটা পুরো নেচারের ওপর ডিপেন্ডেন্সি আছে। তো আমাদের যে ধরোহর আছে একে বাঁচিয়ে রাখারও দায়িত্ব আমাদের, ঠিক আছে। এই কারণে সবাই নিজের দিক থেকে কন্ট্রিবিউশন করবে, পার্টিসিপেট করবে। যে এমন নেই যে কি কেবলমাত্র গভর্নমেন্টের ওপর সবকিছু ছেড়ে দেওয়া হবে, এরকম কিছু নেই। তুমি নিজের দিক থেকে একজনের প্রচেষ্টা চালাও, একজন তুমি নিজের দিক থেকে গঙ্গাকে বা যমুনাকে বা কোনো নদীকে বা নিজের এনভায়রনমেন্টকে কতটা তুমি পরিষ্কার রাখতে চাই। তো সবাই যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে নেয় কিনা, এক একটা স্টুডেন্ট, এক একটা নাগরিক আমাদের, তাহলে আমাদের দেশ স্বচ্ছ কবেই হয়ে যেত, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে দেখতে হয় যাকে আমরা মা বলে ডাকি, আমরা তাকেই সব থেকে বেশি এখন নোংরা করে ফেলেছি। কথা বুঝতে পারলাম? নাহলে তোমাকে যদি আমার কোথায় ট্রাস্ট নেই, তাহলে আমার ভিডিও দেখার পর গুগল সার্চ করবে যে কি ওয়ার্ল্ড টপ মোস্ট পলিউটেড রিভার, ওর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে হয়তো গঙ্গাকে পাবে, ঠিক আছে। আর এই ডাটা আমাদের দেখা এক প্রকার দুর্ভাগ্যই আছে। কারণ যে দেশ নিজের সভ্যতাকে, নিজের সংস্কৃতিকে, নিজের নদীগুলোকে, পাহাড়গুলোকে, গাছগুলোকে, মা বাবা এগুলোর সাথে আমরা ধরোহর হিসাবে, পবিত্রতার সিমটমস হিসাবে দেখি, সেই দেশের নদী আজকে এত বেশি পলিউটেড। গঙ্গা তো এত বেশি পলিউটেড যে কি গঙ্গাতে স্নান করাও এখন পর্যন্ত রেস্ট্রিক্টেড। মানে এখন এমন নেই যে কি গঙ্গাতে স্নান করে কেবলমাত্র পাপ ধুয়ে আসা যাবে, গঙ্গাতে যে পাপী স্নান করতে যাবে সে পাপী সাজা পেয়ে আসবে। এর মানে হচ্ছে গঙ্গাতে স্নান করতে যাচ্ছ, বিভিন্ন ধরনের মাইক্রোবস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক তোমার বডিতে লাগছে, তুমি বাড়িতে আসছো অসুস্থ হয়ে পড়ছো। কথা বুঝতে পারলাম? এই কারণে অনেক সময় আমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এ দেখতে পাই যে কি লন্ডনের টেমস নদী বা লন্ডনে কেউ টেমস নদীকে বাপ বলে ডাকে না। কথা বুঝতে পারলাম? কিন্তু টেমস হয়তো সব থেকে স্বচ্ছ নদী। কেন? ওরা নাগরিকত্বের এবং নদীর গুরুত্বটা দিতে শিখেছে, বুঝতে শিখেছে। তো আমি তোমাদেরকে এমন বলছি না, মানে আমি কোন রকম কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বিতর্কতামূলক কথাতে যাচ্ছি না। বাস আমি এতটা বলছি যে কি তুমি যেটা মানছো ওটাকে করে দেখা। কথা বুঝতে পারলা? সবকিছু গভর্নমেন্টের ওপর দোষ বা সবকিছু গভর্নমেন্টের ওপর দিতে গেলে হয় না, ঠিক আছে। কিছু কিছু কারাপশন, কিছু কিছু কাজের যে প্রগতি আছে ওটা আমাদের থেকে, আমাদের কিছু মুহিমের মাধ্যমে হয়। তো শুরু করতে হবে, তারপরে ওটা চেঞ্জ হবে, না হলে চেঞ্জ হবে না। চেঞ্জের আশায় বসে থাকতে গেলে হয় না, ফিল্ডে নেমে ওটাকে চেঞ্জ করতে হয়। কথা বুঝতে পারলাম? যেমন কি গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যান কেন সরকার লাগালো?
কারণ কি গঙ্গা হাইলি পলিউটেড, স্নান করা যাচ্ছে না। এর থেকে বেশি দুর্ভাগ্য কি, যে নদী পাপ ধুচ্ছে সেই নদী আজকে পলিউটেড, যে নদীকে স্বচ্ছতা পবিত্রতার সাথে তুলনা করছি সেই নদী পলিউটেড। মহাকুম্ভের মেলায় তোমরা এই কিছুদিন আগেই খবর পেলা যে কি ওখানে প্রচুর শরণার্থী গুলো গেল, জলটা এত বেশি পলিউটেড হয়ে গেছিল যে আর্টিফিশিয়াল জলগুলো আনতে হয়েছিল ট্যাঙ্কারের মাধ্যমে। তো এর থেকে বেশি দুর্ভাগ্য কি হয়, পাশে দিয়ে সঙ্গম যাচ্ছে, গঙ্গা যাচ্ছে, নদী যাচ্ছে, আর আমি ওই জলকে টাচ করতে পারছি না, ওই জলে স্নান করতে পারছি না। তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমাদের কুকর্ম। আমরা নদীকে বা নেচারকে রিকভার হওয়ার সময় দিচ্ছি না, পলিউশনের উপর পলিউশন বাড়াচ্ছি। সমস্ত নাগরিক যদি একটা নিজের নিজ দায়িত্বগুলো প্ল্যান করতে থাকে কমপ্লিট করতে থাকে, তাহলে আজকে নদীগুলো বা আমাদের নেচারগুলো, সমাজগুলো, পরিবেশগুলো এত বেশি পলিউটেড হবে না। তো সব নিজ নিজ দায়িত্ব রাখো। তোমরা আমার এই কথাগুলো শুনে যদি দুটো স্টুডেন্টও ঠিক হয়ে যাচ্ছ, তো আমাকে লাগবে যে কি আমার এইগুলো লেকচার দেওয়া বা মোটিভেশন গুলো দেওয়া, জ্ঞানমূলক কথাগুলো বলা সার্থক হচ্ছে। কথা বুঝতে পারলাম? আর কোন রকম কন্ট্রোভার্সিতে নিবে না এগুলো কথাগুলো। তাকে যাই হোক, তো গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যানের জন্য আমরা কি করি, বেশি বেশি খুব সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট গুলো অ্যাপ্লাই করবো, যাতে গঙ্গাতে যে জলগুলো ফেলা হবে সেই জলগুলো প্রপারলি ট্রিটেড থাকে। কিন্তু স্ক্যাম সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে স্ক্যাম। আর এই গভর্নমেন্ট গুলো যা চলছে আজকাল, এরা বাস খালি স্ক্যাম ছাড়া কিছু বুঝে না। কোনো পলিটিক্যাল লিডার মানুষের নেই, বাস খালি নাম চেঞ্জ করে দাও। ঠিক আছে, গঙ্গা যমুনা অ্যাকশন প্ল্যানের নাম চেঞ্জ করে এখন হয়তো করে দিয়েছে হর হর গঙ্গে, নমো গঙ্গে, ঘর ঘর গঙ্গে, মোদি গঙ্গে, সব এইগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওপেন কোন চ্যানেলে এরকম কোনো কথা বলা ঠিক না, কিন্তু বাস্তবতা তো এটাই। খালি নাম চেঞ্জ করলে হবে না, তো কাজগুলো করতে হবে, অ্যাকশন গুলো করতে হবে। আর স্ক্যাম কত বড় বড় আছে, এইগুলোতে একটা প্রপার এডুকেটেড পার্সনের চাকরি হবে। ঠিক আছে, যারা বুঝে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টকে। কিন্তু আমরা অনেক সময় কি দেখি, গ্রাম অঞ্চলের যেগুলো ট্যাঙ্কার ফ্যাঙ্কার গুলোতেও, পিএইচই গুলোতেও যারা চাকরি পাচ্ছে, ওরা 6 পাস নেই, 7 পাস নেই। ওরা ক্লোরিনেশন বুঝে না, কতটা ক্লোরিন দিতে হবে, কত লিটার জলে, ওরা বুঝে না। আনঝাটটা একদম ক্লোরিন কে এড করে দিল। তো বেশি পরিমাণে ক্লোরিনও বডিতে তো ক্ষতি করে। দেখবা অনেক সময় পিএইচি জলগুলোতে ক্লোরিন বা পাউডার টাইপের গন্ধ করবে, আসলে ওটা ক্লোরিনের গন্ধ। তো এগুলো স্ক্যাম নেই তো কি আছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অ্যাপ্লাই করা হচ্ছে গঙ্গাকে যমুনাকে পরিষ্কার করার জন্য, আর সমস্ত তবকাগুলো ওই টাকাগুলো খেয়ে খেয়ে বসে আছে। কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, বাস নাম চেঞ্জ হচ্ছে। কথা বুঝতে পারলাম? এগুলোর প্রতি অ্যাক্টিভ হতে হবে, সজাগ হতে হবে। সজাগ না হতে গেলে আজকে আমাদের ধরোহর এত শেষ হয়ে গেছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ছেড়ে যেতে পারবো না। কথা বুঝতে পারছো? তাকে যাক, তো সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট করে দিলাম। এবার আমি তোমাদেরকে স্লাইড গুলো বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্লাইড গুলোতে তোমরা এটা একটা স্লাইডে দেখতে পাচ্ছ। স্লাইডে কি দেখা যাচ্ছে, মাইক্রোবস এর ইউজ সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রাইমারি ট্রিটমেন্ট করছে। ইট ইজ দ্য ফিজিক্যাল রিমুভাল পার্টিকলস ইট ইনক্লুডস, মানে আমরা এই যে দেখো কিছু কিছু ফিল্টার গুলো দিয়ে পার্টিকলস গুলোকে রিমুভ করছি। ঠিক আছে, রিমুভাল অফ ফ্লোটিং ডেব্রিজ বাই দ্য সিকোয়েন্সাল ফিল্ট্রেশন করি। রিমুভাল অফ দ্য গ্রিড সয়েল অ্যান্ড স্মল পেবলস অফ সেডিমেন্টেশন, তারপরে ওকে আমরা সেডিমেন্ট করার জন্য, থিতানোর জন্য ছেড়ে দিই। তারপরে ওর যে যে তোমার ধুলো বালি কণা নুড়ি কাকড় পাথর এগুলো আছে নিচে থিতিয়ে যাচ্ছে। কোথায় বুঝতে পারলে? এবার দেখো সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান্টে কি করা আছে। তোমরা দেখো সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান্টকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট বলা হয়, কারণ কি মাইক্রোবস ইউজ হচ্ছে তাই। কি ইউজ হচ্ছে? মাইক্রোবস ইউজ হয় তাই। ঠিক আছে, প্রাইমারি ইফুলেন্ট গুলোকে যেগুলো পাঠানো হলো পাসড ইনটু দা এরেশন ট্যাঙ্ক, ওই যে এরেশন ট্যাঙ্কে পাঠানো হলো, এন্ড কন্টিনিউয়াসলি अगेन ওটাকে ঘোরানো হয়। দিস ইজ অ্যালাউড vigorous growth of useful aerobic microbes, যেগুলো অ্যারোবিক মাইক্রোবস আছে ওরা গ্রো করবে আর ফ্লক্স গঠন করবে। ঠিক আছে, এই ব্যাকটেরিয়া গুলো অ্যাসোসিয়েটেড হয় ফ্লক্স কার সাথে? ফাঙ্গালের সাথে। ঠিক আছে, মিন্স লাইক স্ট্রাকচার, একটা মাস লাইক স্ট্রাকচার গঠন করবে। দিস মাইক্রোবস কনজিউম দ্য অর্গানিক ম্যাটার ইফুলেন্টস, এটাকে এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা বিওডি আছে, আমি এটা তোমাদেরকে
একটা সেপারেটেড ক্লাসে ভালো করে বুঝাবো, অসুবিধার কিছু নেই। ফ্লক্স গঠন হবে, তাকে ওর এডিশন ট্যাঙ্ক ইয়েতে পাঠাবো, সেডিমেন্টেশন ট্যাঙ্কে। ফ্লক্স গুলো নিচে থিতাবে সেকেন্ডারি স্লাজ রূপে, যেটাকে অ্যাক্টিভ স্লাজ বলা হয়। তার কিছুটা অ্যানারোবিক ডাইজেস্টিভ ট্যাঙ্কে পাঠিয়ে দিব, আর কিছুটা আবার এরেশন ট্যাঙ্কে পাঠিয়ে দিব। ঠিক আছে। সেকেন্ডারি ট্রিটমেন্ট প্লান্ট, এটাই তো সেকেন্ডারি ট্রিটমেন্ট প্লান্ট। ঠিক আছে, এই যে দেখো আছে এরেশন ট্যাঙ্ক আছে, ফাইনাল সেপলিং ট্যাঙ্ক আছে। হ্যাঁ, এখান থেকে এরেশন পাঠানো এই রকমের দেখতে হয়, এগুলো আসলে বড় বড়। ঠিক আছে, নেই কিছুটাও তৈরি হয়নি, বাস খালি নামে মাত্র আছে। এগুলো তৈরি করতে গেলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে এটাকে এই যে দেখো কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, স্লাজ আছে এ করে আমরা কোথায় পাঠাচ্ছি, এরেশন ট্যাঙ্কে পাঠাচ্ছি। আমি স্লাইড গুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নিবে। ঠিক আছে। তবে এই পয়েন্টটা মনে রাখবে যে এনারোবিক ডাইজেস্টিভ ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইডও তৈরি হতে পারে যদি মানুষের স্টুল যায় হতে। ঠিক আছে, এখানে ওগুলোতে নেমে এনারোবিক ডাইজেস্টার ট্যাঙ্কে পরিষ্কার করতে হয় না, অনেক কারণ মৃত্যুর কারণও হতে পারে। এই যে এই জায়গায় দেখো প্রাইমারি ইফ্লুয়েন্ট এরেশন ট্যাঙ্কে গেল, কনস্ট্যান্ট এগেইনস হলো, এরাবিক ফ্লক্স গঠন হলো, বিওডি রিডিউস হলো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি হলো, রিডিউস হলো। ঠিক আছে, তারপরে এই যে ফ্লক্স গুলো আছে সেডিমেন্ট হলো। ঠিক আছে, আর ইফ্লুয়েন্ট সেটলিং ট্যাঙ্কে পাঠানো হলো, ন্যাচারাল ওয়াটার বডিজে পাঠিয়ে দেওয়া হলো, এনারোবিক স্লাজ গুলো পাঠানো হলো, আর এটা তারা আবার বায়োগ্যাসও তৈরি করা হয় ভবিষ্যতে। ঠিক আছে, এই যে দেখো আমি এটাই বলছিলাম, কি হচ্ছে এগুলো, কি আছে দেখো, কি আছে এগুলোর জন্য মানুষ স্নান করবে? হ্যাঁ, দেখো কত নালা নর্দমার জলগুলো কোথায় আছে, দেখো এগুলো সব তীর্থ স্থানগুলোতে কিসে ভরা সব। হ্যাঁ, কোথায় বুঝলে, দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট has initiated Ganga action plan and Yamuna action plan to save from water pollution. তো এগুলো প্ল্যান লাগানো হয়েছে, কিন্তু এগুলো প্ল্যান কি সাকসেস হয়েছে? হয়নি। কথা বুঝতে পারলে? তো বুঝার চেষ্টা করো এগুলো। তো এটা পুরো কমপ্লিট। কথা বুঝতে পারলাম? আজকের ক্লাস এখান পর্যন্ত। থ্যাংক ইউ।